অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। টানা 18 দিন মহাকাশে কাটিয়ে শুভাংশু শুক্লা ফিরে এসেছেন পৃথিবীতে। তার এই মহাকাশ যাত্রার প্রস্তুতি, মহাকাশ যাত্রা, সেখানে থাকা, ফিরে আসা, সবটাই যেন এখন এক রূপকথার পর্যায়ে পৌঁছে গেছে। এই অভিযান শুধুমাত্র এইটুকুর মধ্যে যে সীমাবদ্ধ নয় তা আমরা জানি। গগনযানের প্রস্তুতি হিসাবে এটাকে দেখা হচ্ছে। এ সম্পর্কে আমরা শুনব আজকে শুরুতেই। তারপরে আমরা শুনব অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদারের সঙ্গে একটি সাক্ষাৎকার, যেখানে তিনি কথা বলেছেন ভারত জার্মান যৌথ গবেষণা উদ্যোগের ব্যাপারে। শুরুতেই তাহলে আমরা চলে যাই শুভাংশু শুক্লার অভিযানের কথায়। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু। তাঁর এই মহাকাশ অভিযান 2028 সালের গগনযানের প্রস্তুতির একটা অংশ। সেই গগনযানে কাজে লাগবে শুভাংশু শুক্লার এই অভিজ্ঞতা। কিন্তু মহাকাশ যাত্রার প্রস্তুতিটা কেমন ছিল, আমাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের সায়েন্টিফিক অফিসার শিল্পী গুপ্ত। ইসরোর আগামী দিনের পরিকল্পনা হচ্ছে গগনযান পাঠানো। গগনযান আমাদের 2028 সাল নাগাদ মহাশূন্যে পাঠানো হবে। তার কিছুটা প্রস্তুতি হয়ে গেছে, আর বাকি প্রস্তুতি আগামী দিনে হবে। এর একটা প্রস্তুতি হলো কিন্তু শুভাংশু শুক্লাকে নির্বাচন করা। উনি ছিলেন আরবির পাইলট, তাকে নির্বাচন করা এবং তাকে রিগোরাস ট্রেনিং দেওয়া 4 বছর ধরে। 19 সালের কথা বলছি। 20 সাল নাগাদ রসকসমস তাকে নিয়ে যায় ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার রাশিয়ায়। সেখানে তার ট্রেনিং হয় 1 বছর। তারপরে আবার ভারতবর্ষে ফিরে আসেন এবং ভারতবর্ষে ফিরে এসে অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটি বেঙ্গালুরু, সেখানে তার ট্রেনিং হয়। নাসা নিজে থেকে তাকে নির্বাচন করে এবং সেই অফার দেওয়া হয় যে তাকে নাসাতে আরও অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হবে। এবং সেই ট্রেনিংয়ে ওনার অত্যন্ত পারদর্শিকতায় তারা এতটাই তাকে নিয়ে পজিটিভ থাকেন যে তাকে অ্যাক্সিয়াম 4 এই মিশনে চুজ করা হয়। তাকে মহাকাশ স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হবে। 18 দিন মহাকাশে থেকে কি কি কাজ করলেন শুভাংশু, এ ব্যাপারে আমাদের কৌতূহল অত্যন্ত স্বাভাবিক। এর কি ফলাফল আমরা পেতে চলেছি আগামী দিনে? মাইক্রোগ্র্যাভিটি অবস্থানে এবং রেডিয়েশনের মাঝে মানুষের শরীরের ওপর কী ধরনের প্রতিক্রিয়া, স্টেম সেল বা মাসল সেল রিজেনারেট হয় কি, হলেও সেটা কীরকম গতিতে হয়, স্যালাড সিডস সেগুলো অঙ্কুরিত হয়ে কত দিনে কিভাবে আমরা তার ফলন পাব, ক্রপসের সিড সেখানে অঙ্কুরিত কিভাবে হচ্ছে এবং কত দিনে হচ্ছে, তার ফলাফল আমরা কবে কিভাবে পাব, মেন্টাল হেলথ, হিউম্যান বিইংয়ের মেন্টাল হেলথ, সেখানে মানসিক অবস্থা কীরকম থাকে এত কিছু প্রতিকূলতার মধ্যে, সেই সকল নিয়ে ওনার এক্সপেরিমেন্ট ছিল। এবং সাইনোব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া প্রভূত পরিমাণে অক্সিজেন দেয়, সেই সাইনোব্যাকটেরিয়া পৃথিবীতে আমরা নাইট্রোজেন কার্বন ফিক্সেশনে কাজে লাগাই, সেখানেও কি সেটা সম্ভব? এই সকল কিছু পরীক্ষা নিরীক্ষা ইনি করেছেন। জলজ উদ্ভিদ, তার উপরেও পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এই সকল পরীক্ষার যে ফলাফল তার অপেক্ষায় কিন্তু আমরা সকল ভারতবাসী তথা বিশ্ব রয়েছি। ভারতের মহাকাশ কর্মসূচি, সেখানে গগনযানের ভূমিকা এবং শুভাংশু শুক্লা সেখানে কি দায়িত্ব নেবেন, এসব সম্পর্কে শিল্পী গুপ্ত আমাদের জানালেন। এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে শুভাংশু শুক্লার যা অভিজ্ঞতা হলো, সবটাই কাজে লাগবে কিন্তু গগনযানে। গগনযানে থাকবে 2 জন মহাকাশচারী। তাদের পাঠানো হবে মহাকাশে, পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতায় যে অরবিট আছে তাতে পৃথিবীকে ভ্রমণ করবে গগনযান। এবং 3 দিন মহাকাশচারীরা থাকবেন সেখানে এবং তাদের সঙ্গে যাবেন একটি হিউম্যানয়েড কি রোবট নয়, ঠিক মানুষের মতো হিউম্যান রোবট, তাই হিউম্যানয়েড। তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তাতে সমস্ত রকমের সেন্স তাতে ইনপুট করা আছে। মানুষের যত রকম সেন্স হয় তা ছাড়াও ক্যামেরা, মাইক্রোফোন, এই সমস্ত কিছু ইনপুট করা আছে।
কোনো একটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে কোনো যদি ইভেন্ট হয় সমস্ত কিন্তু তার মেমোরিতে চলে যাবে এবং মেমোরি থেকে আর কোনো দিন বেরোবে না। ফলে এটা প্রচণ্ডভাবে উপকারী হবে যদি এক্সপেরিমেন্টাল মিশনে যায় এবং তারপরে মেইন মিশনে যায়, কারণ যা ভুলচুক যদি বা মানুষ করে তা কিন্তু সে কারেকশন করে দেবে। এবং এই যে গগনযান যাবে, গগনযানও কিন্তু একটা প্রস্তুতি, আমরা যাই করি না কেন তার একটা প্রস্তুতি থাকে। গগনযান কিসের প্রস্তুতি? আগামী দিনে 2035 সালে কিন্তু ভারত তার নিজের স্পেস স্টেশন গড়বে মহাকাশে। তার নাম হচ্ছে BAS, ভারতীয় অন্তরিক স্টেশন। এবং এই স্পেস স্টেশনটিতে থাকবে 5টি মডিউল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঠিক যেমন একটা একটা করে মডিউল গিয়ে সেখানে স্থাপন করা হয়েছে, সেখানে যোগ দেওয়া হয়েছে, ডকিং করা হয়েছে, করে কিন্তু ওই পুরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি তৈরি করা হয়েছে। ভারতবর্ষেরও একটি একটি করে মডিউল যাবে, নিয়ে 5টি মডিউল দিয়ে ওই অন্তরিক স্পেস স্টেশনটি তৈরি করা হবে। এবং তৈরি করলে এক্সপেরিমেন্টের দিক থেকে আমাদের অত্যন্ত সুবিধা হবে। ঠিক নাসার মতো বা রাশিয়ার মতো আমরাও কিন্তু বারে বারে মহাকাশচারী পাঠিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা আমরা সেখানে সফলভাবে করতে পারব। শুনলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান এবং তার থেকে পাওয়া যে ফলাফল সে সম্পর্কে MP বিড়লা প্ল্যানেটেরিয়ামের সায়েন্টিফিক অফিসার শিল্পী গুপ্ত সাক্ষাৎকার। আমরা রয়েছে অন্বেষায়, আর অন্বেষায় আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে গবেষণার খবরাখবর আনার চেষ্টা করি। সংশ্লিষ্ট গবেষক বা তার সহযোগীরা থাকেন এই অনুষ্ঠানে। আজকে রয়েছেন অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মাইক্রোবায়োলজির অধ্যাপক তিনি। এবং যে কারণে আজকে তার এখানে আসা সেটা হচ্ছে ভারত ও জার্মানির মধ্যে গবেষণা সহযোগিতা, যে গবেষণা সহযোগিতা এই ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে চলেছে। কিছু কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান বা বিশেষ বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কেই আমাদের জানার আগ্রহ। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই ধরনের সহযোগিতা কি কি তৈরি করে আমাদের জন্য, কি কি উপহার দেয় আমাদের। তার আগে একটা ছোট ভূমিকা আমাদের দিক থেকে, সেটা হচ্ছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই কাজটা হয়েছে। মানে এমন নয় যে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেছে। সেখানে 3টি প্রতিষ্ঠান ছিল, লাইপজিগ বিশ্ববিদ্যালয়, হ্যানোভারের ইউনিভার্সিটি অব মেডিসিন আর ফ্রাই ইউনিভার্সিটি। এদিকে ভারত থেকে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, তামিলনাড়ু ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস এবং লুধিয়ানার গুরু অঙ্গদ দেব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি, এই মোট 6টি প্রতিষ্ঠান একসঙ্গে এই গবেষণা প্রকল্পে যুক্ত হয়। অনেকগুলো দেশীয় প্রতিষ্ঠানও এই ব্যাপারটার সঙ্গে থাকে, তাদের যাকে বলে সমর্থন জরুরি হয়ে দাঁড়ায়। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তাদের পক্ষ থেকে 3টি প্রতিষ্ঠান, CSIR এর একটি প্রতিষ্ঠান, এরাও যুক্ত হয়। আরও যেটা বড় কথা, এই যে কাজটা শুধুমাত্র যে জার্মানিতে গিয়ে হয়েছে তা না, ভারতেও হয়েছে। গড়ে উঠেছে ইন্ডো জার্মান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার। এই সবকিছু মিলিয়ে কি কাজটা হয়েছে সেটা এবার শুনবো অধ্যাপক জোয়ারদারের কাছ থেকে। শুরু হলো কিভাবে, কি লক্ষ্য নিয়ে? প্রথমে আমি বলি 2023 সালের ডিসেম্বর মাসে একটি সেমিনারের মধ্যে লাইপজিগ ইউনিভার্সিটির 2জন অধ্যাপক গবেষক আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বেলগাছিয়া ক্যাম্পাসে। তাদের সাথে আলোচনা করে আমরা বুঝতে পারছিলাম যে আমাদের যৌথভাবে কিছু কাজ করারও হয়তো দরকার আছে। এই কারণেই যে প্রাণী উৎপাদন, প্রাণীর বিভিন্ন ধরনের রোগবালাই ইত্যাদি ক্ষেত্রে আমাদের দুদেশের মধ্যেই কিন্তু অনেকটা এক ধরনের বিষয় আছে। অর্থাৎ দুগ্ধ উৎপাদন, চামড়া তৈরি বা বিশেষভাবে বলতে গেলে মাংসের উৎপাদন, এর সাথে সাথে বিভিন্ন ধরনের যে রোগবালাই প্রাণীদের হয়, বিশেষ করে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, ব্রুসেলোসিস বলি আমরা, অ্যানথ্রাক্স বলি, বা ধরুন বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। শুধু কি তাই, মানুষের মধ্যেও যেমন আপনারা সকলেই জানেন বিগত দিনে, বিগত কয়েক বছর আমাদের উঠতি রোগের মধ্যে SARS-CoV-2 এরকম ধরনের একটা প্যান্ডেমিক, অতিমারি তৈরি হয়েছিল। এই বিভিন্ন ধরনের যে উঠতি রোগ, ইমার্জিং ডিজিজ বলি আমরা, সেগুলো কিন্তু সারা পৃথিবীব্যাপী আছে। সুতরাং দুটো দেশের মধ্যে আমরা যারা এই ধরনের কাজকর্ম গবেষণার সঙ্গে যুক্ত, তারা একত্রিত হয়ে ভাবলাম যে এরকম ধরনের জিনিস কিন্তু আমাদের নিজেদের মধ্যে, যেহেতু একই ধরনের রোগবালাই হয়, প্রাণীদের মধ্যে রোগবালাই হয়, এবং শুধু তাই নয়, প্রাণীদের থেকে মানুষে যে জুনোটিক ডিজিজ বলি আমরা চলে আসে, সেই বিষয়গুলো কিন্তু একই ধরনের। অর্থাৎ আমি যদি এইভাবে আলোচনা করি যে আমাদের সমস্ত পৃথিবীর যে সমস্ত জীব জগৎ আছে,
প্রাণী আছে, উদ্ভিদ আছে, মানুষ আছে, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমাদের একটা স্বার্থ জড়িত, সেটা হচ্ছে স্বাস্থ্যের স্বার্থ, অর্থাৎ এক স্বাস্থ্য ভাবনা বলি একে, ওয়ান হেলথ কনসেপ্ট। সারা পৃথিবী যেন সমস্ত জীবজগতের স্বাস্থ্য এক, সেই দিকে দাঁড়িয়েও, সেই ভাবনাটাকে মাথায় রেখেও আমাদের দ্বিপাক্ষিকভাবে আমরা কি করতে পারি সেই নিয়ে আলোচনা চলছিল। ভারতের যে এমবেসি বার্লিনে রয়েছে, জার্মানিতে রয়েছে, তারাও কিন্তু আমাদের এই বিষয়টাকে খুব ভালোভাবে গ্রহণ করে এবং আমাদের পরামর্শ দেয় যে বেশ কতগুলো ইউনিভার্সিটির সঙ্গে আমরাও যুক্ত, আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে গত বছর 2024 সালটা ছিল এই জার্মানি এবং ভারতবর্ষের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর। এই 50 বছরের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ওখানকার যে চ্যান্সেলর, জার্মানির যে চ্যান্সেলর, বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক মৌখিক স্বাক্ষরিত করেন। তার মধ্যে অন্যতম ছিল ভেটেরিনারি সায়েন্স, এবং এই ভেটেরিনারি সায়েন্স বা প্রাণী চিকিৎসা বিজ্ঞান, তার সঙ্গে প্রাণীর গবেষণা, বিভিন্ন ধরনের উৎপাদনের সঙ্গে যুক্ত যে বিষয়গুলো, সেগুলো এসে দাঁড়ায়। সেই জন্য দুটো দেশের মধ্যেও একটা পারস্পরিক সম্পর্কের আরও জোরদার, নিগুড় করার জন্য আমরা এটাকে শুধুমাত্র নিজেদের অধ্যাপনা বা গবেষণার মধ্যে সীমাবদ্ধ রাখিনি, ছাত্রদের মধ্যেও যদি এরকম ছাত্র আদান প্রদান, শিক্ষক আদান প্রদান, সিলেবাসের যদি পুনর্গঠন, এই ধরনের বিষয় এবং ক্যাপাসিটি বিল্ডিং বলে আমাদের দক্ষতা বাড়ানো, এই বিষয়গুলোও কিন্তু সামনে এনে আমরা পারস্পরিকভাবে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলাম। এখানে আমাদের দেশে যেমন শুনছিলেন, আমাদের দেশেও 3টি বিশ্ববিদ্যালয় এবং জার্মানির 3টি বিশ্ববিদ্যালয় এগিয়ে আসে এবং মৌ স্বাক্ষরিত হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়। পরবর্তীকালে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা একটা ওয়ার্কশপ করি জার্মানিতে এবং ওই বিশ্ববিদ্যালয় লাইপজিগ ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে 28-29-30 এই বছরের এপ্রিল মাসে। সেখানে আমরা দুদেশের প্রতিনিধিদের নিয়ে একসাথে বসে আমরা এটা আলোচনা করলাম যে আমরা কিভাবে এই বিষয়টাকে আরও রূপ দিতে পারি। সার্থক রূপ দিতে গেলে, আমাদের এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের মধ্যে আরও বিশ্ববিদ্যালয়ে যারা ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিম্যাল সায়েন্স নিয়ে কাজ করেন এবং তারা গবেষণা করেন এবং অধ্যাপনার সঙ্গে যুক্ত, মানে পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা এই মধ্যে যুক্ত হলে আমার মনে হয় এই বিষয়টা আরও বড় করে আমরা করতে পারবো। সেই জন্য আমরা ICAR এবং এই দুটো প্রধান ইনস্টিটিউট, বিশেষ করে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, এদের সাথে আমরা কোলাবোরেট করেছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং CSIR ইনস্টিটিউট, যারা IGIB এবং যারা বায়োলজিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত, তারাও এর সঙ্গে যুক্ত হয়েছেন। এখন এই যে বিষয়গুলো, যে ফর্মাল ব্যাপারগুলো, এই কাজগুলো করতে হলে যাদের যাদের সমর্থন ছাড়া হয় না, সেগুলো আমরা জানলাম এবং কিভাবে বিষয়টা এগিয়েছে সেটা বুঝলাম। এখন যারা শ্রোতা বন্ধু আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো গবাদি পশু পালন করেন, হতে পারে ঠিক না করলেও তারা পেশার দিক থেকে হয়তো কোনোভাবে যুক্ত। ঠিক একটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসছে, ধরুন এমনিতে ভারতবর্ষ, অন্যদিকে জার্মানি, তারা এই গবাদি পশু, দুগ্ধজাত পণ্য, এগুলোর উপর খুব নির্ভরশীল। নিশ্চয়ই সেটার মধ্যে একটা সাধারণ ব্যাপার আছে। আরও একটা ব্যাপার আছে যে কোনো এক সময় ভারতে দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য গরুর সংকরায়ন করা হয়। ঠিক। তার ফলে ইউরোপের সেই গরু আমাদের এখানে এসেছে, এবার ক্রস ব্রিডিং এর জন্য সেটাকে ব্যবহার করা হয়েছে। ঠিকই তাই, সেখানেও একটা যোগ আদান প্রদান হয়েছে, রয়ে গেছে। ঠিক। তো এই সব মিলিয়ে এই যখন রোগগুলোকে আপনি বিশ্লেষণ করছেন, ধরুন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা অ্যানথ্রাক্স, বহু পুরনো, ঠিক, যদিও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়াতে এক সময় আতঙ্কের মতো হয়েছিল, মানুষের ভীষণ আতঙ্ক তৈরি হয়েছিল, এখনো মনে হয়েছিল যে বায়োটেররিজম করতে পারে, একদম, মানে যেখানে সেখানে পাউডার পাওয়া গেলেও ভয় হতো যে তার মধ্যে অ্যানথ্রাক্সের জীবাণু আছে কিনা। তো যখন এগুলোকে দেখছেন তখন ইনপুটগুলো কেমন হয়, মানে দু দেশের পক্ষ থেকে কিরকম তথ্য পাওয়া যায়? সবটাই তো ফিল্ড সার্ভে থেকে উঠে আসে। ঠিক, একদমই ঠিক। তবে এটা উন্নত দেশের বিষয়, যেহেতু জার্মানি অনেকটা উন্নত দেশ, আমাদের থেকে অনেক ব্যাপারে এগিয়ে আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুধু নয়, আমাদের ল্যাবরেটরি আমরা যখন দেখলাম, আমার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতাও কম ছিল, যে আমরা শুনেছি জেনেছি, কিন্তু চাক্ষুষ দেখে যেটা বুঝলাম, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন ধরুন রনজেনের কথা আমরা সবাই জানি, 1901 সালে নোবেল প্রাইজ পেয়েছেন এক্স-রের জন্য। রনজেন যে এক্স রে আবিষ্কার করেছিলেন সেটা 1895-96 সালে, সেই সময় কিন্তু মানুষের হাড় এক্স রে দেখা গিয়েছিল এবং তার উপরে কাজ করেছেন। কিন্তু অদ্ভুতভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে প্রথম ঘোড়াতে, ইকুয়াইনে, এবং সেটা এই ইউনিভার্সিটিতে। এবং এক্স রে যখন যেটা মানুষের কাছে পরিষেবার মতন করে এলো, মানুষের আসার আগে সেটা ইকুয়াইনে এলো, অর্থাৎ ঘোড়াতে এলো। এবং সেই ল্যাবরেটরি আমরা দেখলাম, যেখানে রনজেন নিজেও এসেছিলেন, পরিদর্শন করেছিলেন।
এবং তারা এখন ইমেজিংয়ে, রেডিও ইমেজিংয়ে প্রচণ্ড এগিয়ে গেছেন। এবং আমরা শুধু কথা বলতে পারি, কতগুলো জিনিস এমন দেখলাম আমরা, সেখানে হচ্ছে যে ফিক্সড ইমেজিং আমরা মানুষের ক্ষেত্রে অনেক সময় করি, যেমন সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি। সেখানে ধরুন একটা ঘোড়ার পায়ের কাছে একটা পেন পারসেপশন হয়েছে, ব্যথা উপশম তৈরি হয়েছে, সেই ব্যথার উৎস কি সেটা ডিজিটালাইজ ফর্মে সেটা ইমেজিং করা হচ্ছে এবং সেটা ডাইনামিক, মানে স্থির নয়, চলনশীল। এবং সেখান থেকে পার্টিকেলসগুলো বা উৎসগুলো কোথা থেকে যাচ্ছে, পেন যে সমস্তগুলো তৈরি করে প্রোডাক্টস, সেগুলো কিভাবে যাচ্ছে নার্ভসের মধ্যে, সেগুলো কিন্তু চিত্রায়ন করছে। অর্থাৎ এই ধরনের উৎসাহী হয়ে উঠলাম আমরা যে যখন ডায়নামিক কথাটা বললেন, চলন কিসের চলন দেখছি আমরা? আমি চলনটা দেখছি যেমন মিডিয়েটার্স, যেগুলো আমাদের উৎস যেখানে ব্রেনটা হয়েছে, সেখান থেকে নার্ভ এন্ডিং এর মাধ্যমে যে চলছে, এপাশে পারসেপশনের জন্য যে ছড়িয়ে পড়ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ইলেকট্রিক্যাল ইম্পালস, সেই ইম্পালসগুলোকে ধরা হচ্ছে কোথা থেকে কত দূর পর্যন্ত গেল। অর্থাৎ সেখানে আমাকে বেটার ট্রিটমেন্ট করতে গেলে আমি যদি উৎস এবং সেখানে কতটা ছড়িয়ে পড়েছে বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু ট্রিটমেন্ট আরো উন্নত ধরনের হয়। আমাদের সেই ধরনের ইমেজিং সিস্টেম কিন্তু ওরা ওদের ইউনিভার্সিটিতে দেখালো এবং আমি দেখলাম, প্রথমবার দেখলাম, এবং ইউরোপে একমাত্র ওইখানেই আছে যেখানে এই ধরনের সিস্টেম দিয়ে ইকুয়াইনের ডায়াগনোসিস করা হয়। এবং আরেকটা কথা বলবো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে বলে বলছি, আমাদের যেমন আইসিসিউ আছে মানুষের জন্য, আমার ভারতবর্ষে এখন আমরা আইসিসিউ প্রাণীদের জন্য তৈরি করতে পারিনি। এবং ডগ ক্যাটের যে আইসিসিউ, ওখানে কিন্তু খুব উন্নত ব্যবস্থাপনা সেখানে রয়েছে। এবং এই বিষয়গুলো আমি যেটা বলতে চাইলাম, প্রাণী চিকিৎসার ক্ষেত্রে, প্রাণী চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ওরা অনেকটা এগিয়ে গিয়েছে, বিশেষ করে টেকনোলজির বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সেই বিষয়গুলো যদি আমরা কিছুটা পরিমাণ শিখতে পারি, আমাদের যদি ক্যাপাসিটি বিল্ডিং হয়, আমাদের রোগের সঙ্গে যদি ওগুলোকে আমরা আরো নিবিড়ভাবে ব্যবহার করতে পারি, আমার মনে হয় এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আরো উন্নত হতে পারবো। একটা জিনিস হচ্ছে পরিকাঠামোর যে অভাব, সেটা তো আমরা বললাম, আছেই। আপনি কি বলছেন যে বিজ্ঞানের ক্ষেত্রে যে অগ্রগতি, সেটার ক্ষেত্রেও নিশ্চয়ই টেকনোলজি প্রযুক্তির ক্ষেত্রে যেহেতু বেশি আছে, সেটাকে আমাদের প্রয়োগের ক্ষেত্রটাও আমাদের দেখতে হবে। এবং আমাদের প্রয়োগের ক্ষেত্রে আমি যেটা বারবার বলি, সেটা হচ্ছে কিছু প্যাথোজেন বলি আমরা, রোগ সৃষ্টিকারী যে রোগ জীবাণু, সেগুলো কিন্তু সারা পৃথিবীতে একই ধরনের, এবং তাকে অ্যানালিসিস করা, তার ডায়াগনোসিস করা, এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা আমাদের মতন করে ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি, আমার মনে হয় আমাদের দেশের প্রাণী চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে যেতে পারবে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায় এবং আমরা কথা বলছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদারের সঙ্গে। আমাদের আজকে কথা বলার বিষয়টা হচ্ছে জার্মানি ও ভারতের মধ্যে পশু পাখি এইসব সংক্রান্ত গবেষণা কিভাবে এগোচ্ছে, যৌথ প্রকল্পের মাধ্যমে হাত ধরাধরি করে এগোচ্ছে। নির্দিষ্ট কয়েকটা উদাহরণ নিয়ে আজকে আলোচনা করছি, যার মধ্যে অংশগ্রহণ করেছে এই পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই যে আমরা যখন একটা গবেষণার দিকে এগোই বা বোঝার চেষ্টা করি, তখন শুধুমাত্র যে যন্ত্রপাতি বা গবেষণার শুধুমাত্র ফলাফল সেটুকু দেখি তা নয়, যে বা যেসব ব্যক্তি এগুলোর সঙ্গে জড়িত থাকেন তাদের জীবনটাও বোঝার চেষ্টা করি, কেননা সেই জীবনে বেশ কিছু মজার ব্যাপার আছে, বেশ কিছু সংগ্রামের ব্যাপার আছে। তো খুব স্বাভাবিক, আপনার সঙ্গে কিছুদিন থাকার সুবাদে কয়েকজনের আলাপ হয়েছে, তাদের কথা আপনি জেনেছেন, একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। এটা ঠিক যে জার্মানিতে কিন্তু প্রাণী চিকিৎসা বিজ্ঞান এবং শুধু তাই নয়, এবং মেডিকেল সায়েন্সও প্রচুর, ধরুন 19বিংশ শতকের শেষের দিক থেকে অনেক এগিয়ে গিয়েছিল। এবং লুই পাস্তুর যেমন ফ্রান্সের ছিলেন, তেমনি রবার্ট কখ কিন্তু জার্মানির ছিলেন। এবং এরা মাইক্রোবায়োলজিতে, বিশেষ করে ব্যাকটেরিওলজিতে কিন্তু দিকপাল মানুষ। এবং শুধু প্যাথোজেনের জন্য নয়, শুধু জীবাণু নিয়ে নয়, বিভিন্ন ধরনের রোগবালাই নির্ণয় এবং ভ্যাকসিন তৈরিতেও কিন্তু জার্মানির ইনস্টিটিউটগুলো আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। এবং আমাদের এখন যখন গেলাম, তখন অনেকের সঙ্গে আলাপ হয়েছে, অনেকের সঙ্গে ল্যাবরেটরিতে যে সমস্ত ধরনের ওরা কাজ করেন তাদের সঙ্গে আমরা পরিচিতি পেয়েছি। তাতে দেখলাম যে ওরা কিন্তু এখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইনফেকশিয়াস ডিজিজের ডায়াগনোসিস এবং ডিজিজ প্রেডিকশন বলি আমরা, আগে থেকে যদি আমরা কিছু সেটা আঁচ করতে পারি, ধারণা করতে পারি। আজকের যুগটা হচ্ছে ইমার্জিং ডিজিজের যুগ। আমরা সবাই জানি মার্স এবং পরবর্তীকালে SARS-CoV-2 CoV-2 ইত্যাদি এসেছে, এবং আমরা আরও আতঙ্কে অনেক সময় থাকছি যে পরবর্তীকালে আরও জিন মিউটেশনের জন্য আরও কোনো নতুন প্রজাতির বা নতুন ধারার হয়তো ভাইরাস আসতে পারে এবং ভাইরাল ডিজিজ আসতে পারে। সেই সমস্ত যে অজানা যে সমস্ত প্যাথোজেন আছে যারা রোগ তৈরি করতে পারে, এরকম ভাইরাস বা ব্যাকটেরিয়া, এবং তাদের রোগ কিভাবে
কিভাবে আমরা নির্ণয় করব, কিভাবে তাদের সেই অতিমারিকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তার জন্য কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অনেকগুলো ডেটা বা তথ্য নিয়ে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে অ্যানালিসিস করে তাকে প্রেডিকশন করা। এইগুলো কিন্তু এপিডেমিওলজিক্যাল প্রেডিকশন, এটা কিন্তু ওরা অনেকটা এগিয়ে গিয়েছে। এবং আমরা যে ইনস্টিটিউটে গিয়েছিলাম সেখানে ডক্টর আহমেদ, ডক্টর প্রফেসর ট্রুয়েন কাজ করছেন ওখানে এরকমভাবে, যারা ইনস্টিটিউট অফ হাইজিনে দেখাচ্ছিলেন আমাদের যে কি করে আমরা ডিজিজ প্রেডিকশন করতে পারি, ডিজিজ মডেলিং বলে। এবং প্রেডিকশন মডেলিং এর মাধ্যমে যদি আমরা সেটা বুঝতে পারি যে এই ধরনের তথ্য আসছে এবং আগামী 10 বছর বা 5 বছরের মধ্যে জিনোমিক চেঞ্জেসগুলো এত র্যাপিড হলে কি ধরনের ইনফেকশাস ডিজিজ তৈরি হতে পারে, সেটা প্রাণীতে এবং মানুষে। আমি এখানে একটা উল্লেখ করব, সবসময় এক কথা বলি যে প্রাণী থেকে মানুষের যে রোগবালাই চলে আসে সেগুলো এখন দেখা গেছে 61% ওপর কিন্তু প্রাণীবাহিত মানুষের রোগ তৈরি হয় ইনফেকশাস ডিজিজগুলোর মধ্যে। অর্থাৎ সংক্রামক রোগের 61% প্রাণী থেকে চলে আসে। তা আমরা যদি সেই ব্যাপারটাকে মাথায় রাখি, জুনোটিক ডিজিজকে মাথায় রাখি, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রাণীর মধ্যে কি ধরনের ইনফেকশাস ডিজিজ হচ্ছে এবং তার মধ্যে জেনেটিক মিউটেশনের মাধ্যমে পরিবর্তনটা কতটা পরিমাণ হচ্ছে। কারণ এই যে প্রাণী আলাদা করছেন, এই আলাদা করা মানে কি পাখি ধরবো না নাকি? না, আমি বৃহৎ পাখি প্রাণী মিলেই বলছি, মানে প্রাণী পশু পাখিকে একসাথে আমি বলছি প্রাণী। এবং যেখানে শুধুমাত্র প্রাণীর মধ্যে বড় অংশই হচ্ছে মাইগ্রেটরি বার্ডসের একটা অংশ, যেখানে কিন্তু অজানা অনেক তথ্য রয়েছে, অর্থাৎ জীবাণু রয়েছে, ব্যাট রয়েছে, বাদুড়, যেখানে অজানা প্রচুর ধরনের ইনফেকশাস প্যাথোজেন রয়েছে, অর্থাৎ জীবাণু, বিষাণু, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে, যার মধ্যে যেটা আমরা সবাই এখন জানি স্পিল ওভার হয়ে কোনোভাবে হয়তো মানুষের কাছে চলে আসছে। এটা একটা দিক। আরেকটা দিক উল্লেখ করব, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিক। এটা খুব অতিমারি বলি আমরা, সাইলেন্ট একটা অতিমারি চলছে, নিঃশব্দ একটা অতিমারি চলছে, সাইলেন্ট প্যান্ডেমিক চলছে। সেটাতে কি, সাধারণ মানুষ যখন আমরা ওষুধের দোকানে যাই, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়াই 2-4টে করে অ্যান্টিবায়োটিক খাই রোগ বালাই হলে, ধরুন গা হাত পা ব্যথা করছে বা বিশেষভাবে হয়তো জ্বর এসেছে 1-2 দিনের জন্য, আমরা মুড়িমুড়কির মতন অ্যান্টিবায়োটিক খাই উইদাউট এনি প্রেসক্রিপশন। এবং এর জন্য কি হয় যে ডিজিজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে ধীরে ধীরে। কারণ কি, পুরো রেজিম যদি না খাই, অর্থাৎ হয়তো এরকম হতে পারে অ্যান্টিবায়োটিক 2টো করে দিনে 5 দিন এরকম ধরনের যে ডোজ হয়, আমরা কি করি, আমরা 1-2 বা 3-4টে করে খাই, আমরা আমাদের জ্বর ছেড়ে যায়, গা হাত পা ব্যথা ছেড়ে যায়, সর্দি কাশি একটু কমে যায়, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিই। এই জিনিসটা মানুষে যেমন আছে, প্রাণীদের ক্ষেত্রে হয়। আমরা যখন পোষ্য পুষি, আমাদের ডগ ক্যাট আছে, আমাদের কুকুর বিড়াল আছে, এছাড়া যে সমস্ত প্রাণী আমরা পুষি তাদের মধ্যেও কিন্তু অ্যান্টিবায়োটিকের এই প্রয়োগ, সেটা কিন্তু অ্যাবিউজ বলি আমরা, কম ব্যবহার হচ্ছে, প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার হচ্ছে। এই জিনিসটা চলতে থাকলে যেটা হয়েছে সাধারণত, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। সেটা প্রকৃতিতে তৈরি হচ্ছে, প্রাণীদেহে তৈরি হচ্ছে, অনেক সময় মাটিতে তৈরি হচ্ছে, অনেক সময় গাছে তৈরি হচ্ছে, অনেক সময় মানে প্রকৃতিতে তৈরি হচ্ছে। সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যখন মানুষে চলে আসে, তখন সেই অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? সেই ব্যাকটেরিয়াগুলো জিন মিউটেশনের জন্য যেভাবে তারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী গড়ে তোলে নিজেদের, সেই বিষয়টা, এটাকে প্রেডিক্ট করতে গেলে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব কাজে লাগানো যেতে পারে। সেই কথাটা বলার জন্য আমি বললাম, ওরা কিন্তু প্রথমেই শুরু করেছিলেন এআই এর মাধ্যমে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যুক্ত ব্যাকটেরিয়াকে প্রেডিক্ট করা এবং তাকে নির্মূল করার জন্য যে সমস্ত ড্রাগ তৈরি করা যেতে পারে সেই ব্যবস্থাপনা করা। দুটো জিনিস, একটা অ্যান্টিবায়োটিক বলতে চাইলাম, সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার কথা এসে গেল, আরেকটা হচ্ছে ভাইরাসের কথা, যার জন্য বায়োসুরক্ষা, জৈব সুরক্ষার কথা বলি আমরা। জৈব সুরক্ষার মাধ্যমে আমরা ভাইরাসকে প্রতিহত করার চেষ্টা করি। যে জৈব সুরক্ষা, এটা কিন্তু আমাদের ফার্ম লেভেলের কাজ, অর্থাৎ যে সমস্ত মুরগি পালন করা হয়, যেখানে প্রাণী রাখা হয়, সেই জৈব সুরক্ষার মধ্যেও কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ওরা শুরু করে দিয়েছে। আমি সে কথাটাই বলতে চাইলাম, সেটা কিন্তু আমরা এখনো ভাবতেই পারিনি বা আমরা করে ওঠার জায়গা এখনো তৈরি হয়নি। আমাদের যৌথভাবে যদি আমরা দুই দেশের মধ্যে এই ধরনের গবেষণা চালিয়ে যেতে পারি, আমাদের যে সমস্ত সমস্যা আছে, প্রাণীদেহের সমস্যা, সেইগুলোকে যদি প্রযুক্তির মাধ্যমে নির্মূল করা যায়, আমার মনে হয় আমাদের দু দেশের পক্ষে উপকৃত হব। এই কারণেই যে ওরা ইন্টারেস্টেড হচ্ছে যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, আমাদের বায়োডাইভার্সিটি অনেক বেশি, আমাদের রোগবালাই যে সমস্ত তৈরি করে যে সমস্ত জীবাণু বিষাণু, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি আমাদের দেশে, বিশেষ করে প্রাণী সংখ্যা বেশি বলে। সুতরাং আমাদের এখানকার একটা চ্যালেঞ্জ কিন্তু ওরাও নিল। আমরাও যেগুলো জানালাম যে আমাদের কাছে নতুন এই ধরনের ডিজিজ আছে, রোগ আছে, যেগুলো কিন্তু ওখানে নেই বা কম আছে, প্রচলন কম, সেগুলোও কিন্তু আমাদের একসাথে কাজ করে এই রোগবালাই থেকে নির্মূল করার চেষ্টা করতে পারি। এই যে সামগ্রিকভাবে প্রকল্প চালানো বা সেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, কেননা শুধুমাত্র অধ্যাপক বিজ্ঞানীরা গেছেন তা তো নয়, ছাত্রছাত্রীরাও গিয়েছেন, তো এই যে একটা শেখা এবং তারপরে ফিরে এসে প্রয়োগ করা, এইটার মধ্যে কখনো কখনো হয়তো ফাঁক থেকে যায়। মানে আমি উপভোগ করলাম অগ্রগতিটা, জানলাম,
কিন্তু অনেক সময় প্রয়োগ করতে পারলাম বা সুযোগ পেলাম না, হয় না। ঠিক। আপনার এতদিনের অভিজ্ঞতায়, পড়ানোর এবং গবেষণার অভিজ্ঞতায় কি মনে হয় যে কি ধরনের পরিবর্তন আমাদের এখানে করা দরকার যাতে আমরা এই সুযোগগুলো নিতে পারি? আমরা এটাকে ওই বাস্তবায়তা দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য এটাকে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রকল্প নিয়েছি। এটা শুধু যে প্রতি মাসে আমাদের এই এখন শুরু হয়েছে একটা সেমিনারের মাধ্যমে ছাত্র আদান প্রদান শুধু নয়, গবেষকদের গবেষণামূলক যে সমস্ত কার্যকলাপ আমরা করছি সেটাকেও আমরা নিজেদের দু দেশের মধ্যে জানানো, মানে কতটা অগ্রগতি হলো। শুধু তাই নয়, দুটো দেশের মধ্যে যে গবেষকরা যৌথভাবে কিছু গবেষণা প্রকল্প হাতে নিয়েছেন, পরিকল্পনা করেছেন, এখনই হয়ে ওঠেনি, আগামী দিনে অদূর ভবিষ্যতে করবেন। এবং এটাকে আমরা কিন্তু শুধুমাত্র একবারের জন্য মিট করলাম বা একবারের জন্য আলোচনা হলো দেখলাম তা নয়, এটা দীর্ঘস্থায়ী করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করব এবং এটা আগামী দিনে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দু দেশের মধ্যে কাজ করব। শেষ একটা প্রশ্ন মনের মধ্যে গুনগুন করছে, সেটা হচ্ছে যে বিজ্ঞানীদের নিজেদের মধ্যে দেখা হলো, ছাত্রছাত্রীরা এক্সচেঞ্জ হলো, কি হলো তারা জানলেন। একটা জিনিস হচ্ছে যারা পালক, যেমন আপনাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পশুপালকদের অবশ্যই আছে যোগাযোগ, আছে নিয়মিত যোগাযোগ আছে, থাকতেই হয়, তেমনি ওখানকার সঙ্গে তাই আছে। ফার্মার থেকে গিয়ে কি ওই সুযোগটা এখনো পর্যন্ত এই ফার্মার এক্সচেঞ্জ প্রোগ্রাম, আপনি একদম সঠিক কথা বলেছেন। আমাদের যে সমস্যাগুলো তারা সরাসরি ভাবে যদি আমরা এটাকে তুলে ধরতে পারি, ওনারা যখন আসবেন, আমি একটা তথ্য দিচ্ছি, এবছরের শেষে ডিসেম্বর মাসে ভারতবর্ষে ওই বিজ্ঞানীরা আসবেন। ওয়ার্কশপটা আবার সেকেন্ড টাইম দ্বিতীয়বার যখন হবে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে। এবং এখানে আমরা যদি আমরা এরকম ধরনের একটা মিট করতে পারি, ফার্মার সায়েন্টিস্ট মুখোমুখি মিট, সেখানে আমাদের যদি সমস্যাগুলোকে সামনাসামনি বলে উঠতে পারি, অবশ্যই সেই জিনিসটার একটা ফলপ্রসূ হবে বলে আমার ধারণা। এবং ওখানকার ফার্মারদের আমাদের এখনো সেরকম ধরনের মিট হয়নি, আগামী দিনে এই কথাটা আমরা নিশ্চয়ই আলোচনা করব এবং করা যেতে পারে, যাতে করে সরাসরিভাবে আমাদের ফার্মারদের সমস্যা এবং ফার্মারদের বিষয়গুলোকে সায়েন্টিস্টদের, বিজ্ঞানীদের সামনে সরাসরিভাবে তুলে ধরতে পারি। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদারের সঙ্গে, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অধ্যাপক তিনি। এবং যে প্রসঙ্গে আমাদের এতক্ষণের প্রশ্নোত্তর, সেটা হচ্ছে ভারত ও জার্মানির মধ্যে এই ভেটেরিনারি সায়েন্স এটা নিয়ে যৌথ গবেষণার যে উদ্যোগ, সেখানে নানা প্রতিষ্ঠান এসেছে, কিভাবে কারা কারা গিয়ে কি রকম ভাবনা শেয়ার করতে পেরেছে, কি জেনেছে, এইটুকু আমাদের অন্তত এই সংক্ষিপ্ত পরিসরে উঠে এলো। সঙ্গে সঙ্গে কিছু উদ্বেগও এলো, যার মধ্যে রয়েছে এমার্জিং ডিজিজ, নতুন নতুন রোগ আসছে, চট করে বুঝে ওঠা যায় না, চট করে সারানো যায় না, তাহলে তাদের কিভাবে বুঝতে হবে, তার ওষুধ কিভাবে তৈরি করতে হবে বা ভ্যাকসিন কিভাবে বানাতে হবে, এই সব কিছু, এবং ভবিষ্যতে কিছু পরিকল্পনা। সাধারণভাবে আমাদের অন্বেষা অনুষ্ঠানে এই আলোচনা হয় না। আজকে অনেকদিন পরে এই ধরনের একটা যৌথ গবেষণার কথা আমরা জানতে পারলাম। ডক্টর আহমেদের কথা জানতে পারলাম, যিনি খুব ছোট আকারে একটা টুল কিট নিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, সুটকেস ল্যাবরেটরি নিয়ে চলে যাচ্ছেন। আরও এরকম অনেক বিজ্ঞানীর কথা উঠে এলো। সামগ্রিকভাবে এটা একটা ধারণা দেয়, এমন নয় যে আমরা শুনেই বুঝে ফেললাম যে কি বিষয়টা হচ্ছে, কিন্তু এটাও সঠিক। এই ধারণাগুলো পরবর্তীকালে আমাদের মনে আরো কিছু প্রশ্নের জন্ম দেয়, যা থেকে আমরা আরো কৌতূহলী হতে পারি। পরবর্তীকালে আমাদের জানাটা, আমাদের উপভোগ করাটা এই ধরনের অনুষ্ঠানকে আরো ফলপ্রসূ হতে পারে। অধ্যাপক জোয়ারদারকে ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য। অনেক ধন্যবাদ। আমরা অপেক্ষা করব এমনই কোনো অনুষ্ঠানের জন্য আগামী দিনে। নমস্কার। অন্বেষা আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্বেষায়। প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অঙ্কের আকাশ। কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা আবার মিলিত হব পরের সপ্তাহে। নমস্কার। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।